হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডু নলেজ। তো তোমরা সবাই মোটামুটি জানো যে গ্রাম পঞ্চায়েতের অলরেডি যে ভ্যাকেন্সি বা গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত যে তথ্য মোটামুটি আমরা সবাই জানি। আমরা দীর্ঘ অপেক্ষা করছি যে গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন আসবে। তো সেই সংক্রান্তই আমরা আজকের যে একটা ক্লাস আমরা সেটা রাখছি হচ্ছে পুরোপুরি আমাদের পঞ্চায়েতি ব্যবস্থাতে। আমি প্রথমে মানে যেহেতু এটা আমাদের প্রথম পঞ্চায়েতের ক্লাস, এবং দেখো এই ক্লাসটা যে পুরোপুরি পলিটি সেগমেন্টে সেটা কিন্তু একদমই না, কারণ এখানে কিন্তু জিকের অনেক প্রসঙ্গই কিন্তু আছে। এবং যেহেতু তোমাদের পরীক্ষাটা পঞ্চায়েত, এবং আশা করি যে তোমরা হয়তো এক ঝলক সবাই সিলেবাসটাও দেখেছো, তো তোমরা সিলেবাসটাতেও কিন্তু দেখতে পারবে যে পঞ্চায়েতের কিন্তু অনেক ভ্যারিয়েশন রয়েছে। তো আমি আজকে থেকে যে ক্লাসটা শুরু করছি এবং আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু ক্লাস যাবে, তো এই বিষয়ে আমি একদমই ধরে নিচ্ছি যে তোমরা পঞ্চায়েতের ব্যাপারে কিছুটা জানো, হয়তো কিছুটা জানো না আমার মতোই। তো সেই আন্দাজটাকে রেখে বা সেই আহ, একটা আহ, একটা একটা জিনিসটাকে রেখে আমি এই যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটাকে আমি শুরু করতে চলেছি। তো আজকে আমাদের যে প্রথম ক্লাস সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের বিষয়ে। আমি একটুখানি তোমাদেরকে জাস্ট বলে দিই যে আমরা এই যে পঞ্চায়েতের যে ক্লাসটা শুরু করেছি, এই ক্লাসটা আমরা কি রকম করে নিয়ে যাব আমি একটুখানি তোমাদেরকে দেখাই। যে পঞ্চায়েতের যে তোমাদের ক্লাসটা, আমাদের আজকে যে ক্লাসটা হবে, আজকের ক্লাসটা কিন্তু আমাদের হচ্ছে যে 73rd যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, সেই 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব, ফিচার্স আমরা আলোচনা করব যে কেন পঞ্চায়েতি ব্যবস্থা ভারতের মতন একটা দেশে জরুরি। মানে পঞ্চায়েতের যদি আমি বলি একবারে মূল বৈশিষ্ট্য, মানে যদি আমি পঞ্চায়েতকে এক কথায় যদি তোমাদেরকে ডেসক্রাইব করতে বলি, তাহলে হয়তো সবাই তোমরা এতে আমার সাথে একমত হবে যে পঞ্চায়েতের যে মূল যে ধারণা সেটা হচ্ছে দ্বিকেন্দ্রীকরণ, বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ডিসেন্ট্রালাইজেশন। তো আমরা এই দুটো টপিকে আজকে মোটামুটি আলোচনা করব। আমি ইন্ডিয়ান পার্সপেক্টিভে বলছি, এটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান পার্সপেক্টিভে। তোমরা যদি একটু সিলেবাসটা ফলো করো, সিলেবাসে কিন্তু যেহেতু আমরা বাংলার পঞ্চায়েত নিয়ে আলোচনা করছি, আমি পরের যে সপ্তাহের ক্লাসটা হবে সেখানে আমি বেঙ্গল যে পঞ্চায়েত রয়েছে আমি সেটা নিয়েও কিন্তু সব আলোচনা করব। ঠিক আছে, তো আমি আর বেশি দেরি করছি না। আমি আরেকটাও ক্লাস আছে যেটা আমার আগে করানোর দরকার, কিন্তু যেহেতু তোমাদেরকে বেসিক ফ্রেমওয়ার্কটা বা বেসিক আইডিয়াটা আমি দিতে চাইছি, এজন্য আমি যে বিভিন্ন কমিশনগুলো রয়েছে বা বিভিন্ন কমিটিগুলো রয়েছে যারা পঞ্চায়েতের ব্যাপারে বিভিন্ন রকমের সাজেশন দিয়েছে, বিভিন্ন রকমের তাদের ফিচার্স গুলো যে রয়েছে, আমি সেইগুলো চেষ্টা করব তৃতীয় ক্লাসে আলোচনা করার, থার্ড ক্লাসে আলোচনা করার। যেরকম ফর এক্সাম্পল বলবন্ত রায় মেহতা, অশোক মেহতা, জি.ভি.কে রাও, এল.এম. সিংভি, গাডগিল কমিটি, থুনগুন কমিটি, দান্তওয়ালা কমিটি, হনুমন্তা রাও কমিটি, এগুলো আমি চেষ্টা করব পরের ক্লাসগুলোতে আলোচনা করা। তো আমি আর বেশি দেরি করছি না, তোমাদেরকে আর বিলম্বে আমি রাখবো না। তো আজকের প্রথম যে আমাদের টপিকটা সেটা হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বৈশিষ্ট্য এবং কেন পঞ্চায়েতি ব্যবস্থা ভারতে এত গুরুত্বপূর্ণ, আমি সেই ব্যাপারে আমি চলে আসছি। তাহলে একটুখানি তোমরা এখানটা একটু লক্ষ্য করো যে পঞ্চায়েতি ব্যবস্থা ভারতে অ্যাডিশন করা হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তার মানে আমি যদি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ধরে নিই, তাহলে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থেকে শুরু করে 72টা আরো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু হয়ে গেল। তারপরে আমরা দেখলাম 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পঞ্চায়েতি ব্যবস্থা, 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে মিউনিসিপ্যালিটি কিন্তু লাগু করা হলো। আমার প্রশ্নটা হচ্ছে যে এত দেরি কেন, এবং এই পঞ্চায়েতি ব্যবস্থা কেন এত ভারতে এত ইম্পর্টেন্ট, আমি আগে সেই ব্যাপারে একটু আলোচনা করব। দেখো, যদি আমাদের যুক্তরাষ্ট্র কাঠামোটাকে তোমরা যদি ধরো, তাহলে আমরা এই যুক্তরাষ্ট্র কাঠামোটাকেও কিন্তু 3 স্তরীয় বিভাগে ভাগ করতে পারি। একটা, প্রথমটা হচ্ছে আমাদের কেন্দ্র, যেটাকে আমরা বলবো সেন্টার। দ্বিতীয় হচ্ছে আমাদের রাজ্য, স্টেট। এবং তৃতীয়, সেটাকে আমরা বলি স্থানীয় স্তরে সরকারি ব্যবস্থা, লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচার। সেটা যদি রুরাল হয়, যদি গ্রামীণ স্তরে হয়, যদি সেটা রুরাল হয়
তাহলে আমরা সেটাকে বলবো পঞ্চায়েতি ব্যবস্থা। যদি সেটা আরবান হয়, শহর কেন্দ্রিক হয়, তাহলে আমরা সেটাকে বলবো মিউনিসিপ্যালিটি। শুধুমাত্র মিউনিসিপ্যালিটি না, বিভিন্ন জায়গায় মিউনিসিপ্যালিটি কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা আরো যে আরবান লোকাল বডিজ গুলো আমাদের রয়েছে সেইগুলো নিয়েও আমরা কিন্তু দেখেছি এইগুলো হতে। তো কেন দরকার, কেন পঞ্চায়েতি ব্যবস্থা দরকার, তার কারণটা একটু ভালো করে বুঝবে। দেখো, আজকে মানে আমি বলতে চাইছি 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আগে অবধিও আমাদের যে বৈশিষ্ট্য ছিল সেটা কিন্তু পুরোটাই সেন্ট্রালাইজ স্ট্রাকচারে ছিল। কেন্দ্রের যে প্রকল্পগুলো বা কেন্দ্রের যে নীতিগুলো সেইগুলো রাজ্যর কাছে আসতো, রাজ্য সেইগুলোকে পঞ্চায়েতি স্তরে লাগু করার চেষ্টা করতো, বা রাজ্যেরও যে অনেক পলিসিস রয়েছে বা রাজ্যেরও যে অনেক নীতি রয়েছে সেইগুলো কিন্তু আমরা দেখেছি যে পঞ্চায়েতি স্তরে লাগু করার কথা কিন্তু হয়েছে। কিন্তু এখানে কিন্তু দুটো ডাউনফল রয়েছে। কি ডাউনফল দুটো? প্রথম ডাউনফল হচ্ছে এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটাকে বলা হয়, কিন্তু আমি জায়গাটা পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ, একটুখানি ভালো করে ব্যাপারটা বুঝবে। এটাকে আমরা বলি হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ মানে কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তরে এই পলিসিগুলোকে নির্ধারণ করা হচ্ছে, নীতিগুলোকে নির্ধারণ করা হচ্ছে এবং এইগুলো কিন্তু লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচারে লাগু করা হচ্ছে। এবার আমি ধরে নাও যে আজকে কেন্দ্রীয় স্তরে বা রাজ্য স্তরে কোনো নীতি নেওয়া হলো যে রাস্তাঘাট মেরামতি করা হবে বা রাস্তাঘাট তৈরি করা হবে। এবার ধরে নাও যে পশ্চিমবঙ্গে যত গ্রাম পঞ্চায়েত আছে সেখানে হয়তো 100টার মধ্যে 90টা গ্রামে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। সেখানে রাস্তাঘাট তৈরি করতে হবে, নয়তো রাস্তাঘাটটা মেরামতির জন্য দিতে হবে। কিন্তু 10টা যদি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা এরকম থাকে যেখানে সমস্যা হচ্ছে পানীয় জলের, সমস্যা হচ্ছে সেচ ব্যবস্থার, সমস্যা হচ্ছে হাউজিং এর, তাহলে এই যে ব্যবস্থাগুলো সেইগুলো হয়তো 90টা গ্রামকে বেনিফিট করছে বা 90টা পঞ্চায়েত স্তরের যে গ্রামীণ ব্যবস্থা রয়েছে তাদেরকে বেনিফিট করছে, কিন্তু বাকি 10টা যে ব্যবস্থা তাদের কিন্তু বেনিফিট করছে না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে কিন্তু এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে কেন্দ্র রাজ্য স্তর থেকে পলিসিগুলো তো লাগু হবেই, কিন্তু সেই যে বাকি 10টা যে গ্রাম যেখানে কিন্তু সেরকম পানীয় জলের ব্যবস্থা নেই বা সেচ কাঠামো নেই বা হাউজিং এর অনেক বড় ইস্যু রয়েছে, সেখানে কিন্তু আমাকে গ্রামকে বা গ্রামের মানুষদেরকে বা পঞ্চায়েতি ব্যবস্থাকে ক্ষমতা দিতে হবে যাতে তারা নিজের সমস্যাকে চিহ্নিত করতে পারে এবং নিজের সমস্যার সমাধান কিন্তু যাতে নিজেই করতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। সবাই হয়তো পঞ্চায়েতি যে ওয়েব সিরিজ রয়েছে সেই ওয়েব সিরিজটা দেখেছো। সেখানে একটা গ্রাম ফুলেরা, তার প্রাথমিক সমস্যা হচ্ছে রাস্তাঘাটের সমস্যা। এবার ধরে নাও যে আজকে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো একটা পলিসি লাগু হলো যে এই বছরে আমাদের হয়তো এগ্রিকালচারের কাজ হবে বা হয়তো আমাদের স্মল স্কেল যে ছোট শিল্প বা কুটির শিল্প রয়েছে তার কাজগুলো হবে। তাহলে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই কেন্দ্রের প্রকল্প বা রাজ্যের প্রকল্প যদি লাগুও হয়, বেশি লাভের লাভ কিন্তু কিছু হবে না। তার কারণ রাস্তাঘাট যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি কুটির শিল্প বা ছোট শিল্পকে অর্থনৈতিকভাবে বা কাঠামোগত স্তরে যদি তুমি সাহায্য করো, কিন্তু তাদের যদি রাস্তাঘাট না থাকে তাহলে কিন্তু র মেটেরিয়াল আসতেও সমস্যা এবং প্রোডাক্টটা কিন্তু বাইরে নিয়ে গিয়ে বেচতেও সমস্যা। তাহলে পঞ্চায়েতের যে প্রথম ধাপ সেটা কি? সেটা হচ্ছে দ্বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন। এই দ্বিকেন্দ্রীকরণের মাধ্যমে এই যে পঞ্চায়েতি ব্যবস্থাগুলো রয়েছে তাকে এতটা অথরিটি দেওয়া বা তাকে এতটা ক্ষমতা দেওয়া, পাওয়ার দেওয়া, যাতে তারা নিজেদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারে এবং নিজেদের সমস্যাগুলোকে তারা নিজেই সমাধান করতে পারে। এই হচ্ছে প্রথম, নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 কি? দেখো, আজকে যদি আমি এই গ্রাম পঞ্চায়েতগুলোকে বা পঞ্চায়েত স্তরে যে 3 স্তরীয় ব্যবস্থা রয়েছে যদি আমি তাদেরকে সমস্যা সমাধান করতে দিয়েও দিই, কিন্তু তার জন্য কি লাগবে? তার জন্য লাগবে হচ্ছে নেক্সট যেটা খুব বড় পঞ্চায়েতের ফিচার, সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, অর্থনৈতিক সাহায্য। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স
আজকে শুধু গ্রাম পঞ্চায়েত অবশ্যই সবকটা কাজ করবে, কিন্তু তাদের কাছে যদি পয়সা না থাকে তাহলে কিন্তু তারা গ্রামের উন্নতি বা গ্রামের ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবে না। এবং আগে কি হতো, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আগে অনেক অর্থেই এই পঞ্চায়েতরা যদি কোনো গ্যাপ চিহ্নিত করে, যদি কোনো সমস্যা থেকেও থাকে সেটা যদি রেকগনাইজও করে, তাদের কিন্তু ডিপেন্ড করতে হতো রাজ্যের ওপরে, যে কবে কেন্দ্রীয় সরকার রাজ্যকে অনুদান দেবে, রাজ্য সরকার কিছু টাকা অ্যালোকেট করবে সেই পঞ্চায়েতগুলোকে। তাহলে আজকে সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে, ক্ষমতা অথরিটি দেওয়া মানে যে সেটা সলভ হয় সেটা কিন্তু একদমই না। তাহলে আজকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সেও কিন্তু পঞ্চায়েতগুলোকে ছাড় দিতে হবে, অথরিটি দিতে হবে, যাতে তারা অর্থনৈতিকভাবে তারা যাতে ইনকাম করতে পারে, ইনকাম জেনারেট করতে পারে, সেটা করের মাধ্যমে হোক, ট্যাক্সের মাধ্যমে হোক, ফি এর মাধ্যমে হোক, যাতে সেইটাকে কালেক্ট করতে পারে, নিজের গ্রামের উন্নতির জন্য সমস্যার সমাধান করতে পারে এবং তার পাশাপাশি সেই প্ল্যানগুলোকে ইমপ্লিমেন্টও করতে পারে। তার মানে অর্থনৈতিকভাবে তাদেরকে কিন্তু স্বাধীন করা, ইন্ডিপেন্ডেন্ট করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফিচার পঞ্চায়েতি ব্যবস্থা। এবার তোমরা হয়তো সবাই মোটামুটি জানো যে পঞ্চায়েতি ব্যবস্থার প্রথম আমরা যে জিনিসটা দেখেছি, যে পঞ্চায়েতি ব্যবস্থা গঠন করার কথা প্রথম ভারতে, আমি বলছি ভারতে বলতে স্বাধীন ভারতে, যিনি সবসময় তার যে থিওরিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেখানে কিন্তু তিনি দেখিয়েছেন মহাত্মা গান্ধীজি, যে আমাদের ভারতের মতন রাষ্ট্র যেখানে মানুষ অতটা পলিটিক্সে সক্রিয় না। কারণ দেখো, পঞ্চায়েতের আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ ফাংশন কি, পঞ্চায়েতের আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে যে মানুষদেরকে পলিটিক্সে ডাইরেক্টলি ইনভলভ করা, মানুষদেরকে পলিটিক্সে ডাইরেক্টলি ইনভলভ করা। তাই তো তোমরা দেখবে গ্রাম পঞ্চায়েতের যে ওয়েব সিরিজ, সেখানে কিন্তু পঞ্চায়েত ইলেক্টেড রয়েছে, কিন্তু তারা কি করে, তারা দেখবে অনেক সময় গ্রাম সভার সাথে আলোচনা করে, গ্রামের লোকেদের সাথে আলোচনা করে কি সমস্যার সমাধান রয়েছে বা গ্রামের কি ডেভেলপমেন্ট করতে হবে সেইগুলো কিন্তু ডিসাইড করে। তার মানে এখানে কিন্তু গান্ধীজি কিন্তু তাই বলেছে যে আমাদের মতন গরিব, গরিব ঠিক বলবো না, আমাদের মতন যেখানে ভারতের অর্ধেক লোকে কিন্তু ভিলেজে বাস করছে, গ্রামে বাস করছে, তো তাদেরকে পলিটিক্সে যদি ডাইরেক্টলি ইনভলভ করতে হয়, তাদের যদি পলিটিক্সে যদি ডাইরেক্টলি আনতে হয়, তাহলে আমার কি দরকার, আমার দরকার হচ্ছে যে তাদেরকে কিন্তু অ্যাক্টিভ ইনভলভমেন্ট। এবং তার জন্যে সংসদীয় ব্যবস্থা না, তিনি কিন্তু চেয়েছিলেন পঞ্চায়েতি ব্যবস্থা, যেটা অনেক সময় তিনি কিন্তু রাম রাজ্য বলেও জানতেন। কিন্তু তোমরা জানোই যে আমাদের সংবিধান যখন তৈরি করা হয় সেখানে কিন্তু পার্লামেন্টারি স্ট্রাকচার নেওয়া হয়েছিল, পঞ্চায়েতি ব্যবস্থা নেওয়া হয়নি, এবং তার ফলস্বরূপ যেটা হয়েছে সেটা হচ্ছে যে গান্ধীজি কিন্তু গণপরিষদের সদস্য কিন্তু ছিলেন না। তাহলে আমাদের পঞ্চায়েতের ব্যবস্থার কথা গান্ধীজি কিন্তু বলেছে, বাট সংবিধানে কিন্তু সেটা অ্যাড করা হয়নি। তাহলে এটা কোথায় ছিল? তাহলে এটা কিন্তু ছিল আমাদের ডিপিএসপি, রাজ্যের নির্দেশমূলক নীতিতে কিন্তু এটি বলা হয়েছে। গান্ধীয়ান প্রিন্সিপালের একটা অন্যতম প্রিন্সিপাল হচ্ছে গ্রাম পঞ্চায়েতগুলোকে শক্তিশালী করে তোলা, এম্পাওয়ার্ড করে তোলা। এবার আমি যদি চলে যাই যে আমাদের এই এত কিছু করার পরে আমরা ভারতে দেখতে পাচ্ছি 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পঞ্চায়েত ব্যবস্থা অ্যাড করা হচ্ছে, কিন্তু ব্রিটিশ ব্যবস্থাতে কি পঞ্চায়েতের কিছুই ছিল না? পঞ্চায়েতের কি কোনো কথাই বলা হয়নি? এমনটা কিন্তু না। ব্রিটিশ চেষ্টা করেছিল পঞ্চায়েতি ব্যবস্থাকে একটা সিস্টেমেটিক ওয়েতে অ্যাড করার, এবং তার জন্য তোমরা দেখবে যে অনেক কিছু কিন্তু তারা ফোকাসও করে। যেরকম আমি যদি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখো লর্ড মেয়ো রেজলিউশন, তিনি কিন্তু প্রথম যিনি দ্বিকেন্দ্রীকরণের কথা বলছেন, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। তার কি বক্তব্য ছিল? তার বক্তব্য ছিল যে এই যে স্থানীয় স্তরে সরকারি ব্যবস্থা আছে, এখানে কিন্তু মানুষদেরকে ডেমোক্রেটিক সেটআপে পার্টিসিপেশনের জন্য অনেক বেশি কিন্তু আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে, মোটিভেট করতে হবে, এবং তার পাশাপাশি তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাধীন করতে হবে, যাতে তারা নিজের প্রবলেমগুলোকে সমাধান করতে পারে। নেক্সট আমরা দেখব সেটি হচ্ছে রিপন রেজলিউশন অফ 1882। মাথায় রাখবে, লর্ড রিপনকে কিন্তু বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া কেন বলা হয়? তার কারণ তিনি কিন্তু প্রথম যিনি কিন্তু ফোকাস করেছেন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসে,
ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস মানে হচ্ছে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিরা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে যাবে এবং তারা মানুষের সাথে আলোচনা করে তাদের যে প্রবলেমস গুলো রয়েছে সেইগুলো সমাধান বার করবে। নেক্সট যদি আমি চলে যাই, সেটা হচ্ছে এই পঞ্চায়েতি ব্যবস্থা কেমন করে গঠন করা হবে ভারতে, তার জন্য কিন্তু একটা কমিশনও গঠন করা হয়েছিল। কমিশনের নাম হচ্ছে রয়্যাল কমিশন অন ডিসেন্ট্রালাইজেশন। রয়্যাল কমিশন অন ডিসেন্ট্রালাইজেশন। এবং পরবর্তীকালে দেখো মন্টেক চেমসফোর্ড রিফর্ম, এই মন্টেক চেমসফোর্ড রিফর্ম বা যেটাকে আমরা বলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, সেখানে যদি তোমরা দেখো যে ডাইআরকি ইন্ট্রোডিউস করা হয়, সেই ডাইআরকিতে পঞ্চায়েতি ব্যবস্থা কোন সাবজেক্টের অন্তর্ভুক্ত হয়? প্রভিন্সিয়াল ট্রান্সফার সাবজেক্টের অন্তর্ভুক্ত হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ এই যে পঞ্চায়েতি ব্যবস্থা, এটা কিন্তু প্রভিন্সিয়াল লিস্টের অন্তর্ভুক্ত হয়। এই জন্য এখন তোমরা দেখবে পঞ্চায়েতি ব্যবস্থা কিন্তু স্টেট লিস্টের অন্তর্ভুক্ত। পঞ্চায়েতের ব্যাপারে বিভিন্ন যে আলোচনা বা বিভিন্ন যে মতামত বা সিদ্ধান্ত, সেটা কিন্তু আমাদের রাজ্য সরকার নিচ্ছে, কেন্দ্রীয় সরকার কিন্তু নিচ্ছে। এবার আমি যদি দেখি তোমাদের যে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আগে কি স্যার কোনো সরকার চেষ্টা করেনি পঞ্চায়েতি ব্যবস্থাকে অ্যাড করা? এটা কিন্তু একদমই না। কারণ দেখো 1989-এ রাজীব গান্ধী কিন্তু চেষ্টা করেছিলেন পঞ্চায়েতি ব্যবস্থাকে সংবিধানে অ্যাড করার 64th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে। 64th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে তিনি কিন্তু প্রথম চেষ্টা করেছিলেন, কিন্তু তার বিলটা লোকসভাতে পাশ হলেও রাজ্যসভাতে পাশ হয়নি, এই জন্য পুরো বিলটাই খারিজ হয়ে যায়। পরবর্তীকালে তোমরা সবাই জানো যে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে পঞ্চায়েতি ব্যবস্থা আমাদের সংবিধানে অ্যাড করা হয়, যেটা কার্যকরী করা হয় কবে? কার্যকরী করা হয় 24শে এপ্রিল 1993। সেই সময় কার সরকার ছিল, মানে প্রাইম মিনিস্টার কে ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন পিভি নরসিম্হা রাও। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা যদি একটু বৈশিষ্ট্যতে আসি, তাহলে দেখো আমরা এখানে যে বৈশিষ্ট্যটা দেখতে পারবো, প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গ্রাম সভা। গ্রাম সভা, আচ্ছা গ্রাম সভা স্যার কি জিনিস? গ্রাম সভা মানেটা কি? গ্রাম সভা মানে হচ্ছে একটা গ্রামের বাসিন্দা যাদের বয়স 18 বছর বা তার বেশি, তারা কিন্তু গ্রাম সভা সদস্য। এই যে ভিলেজ এরিয়া পপুলেশন, সেই গ্রামের যারা বাসিন্দা বা সেই গ্রামের যারা জনসংখ্যা, যাদের 18 বছর বয়স। আমি কেন 18 বছর বলছি? কারণ আমাদের ভারতে লিগ্যাল ভোট দেওয়ার বয়স হচ্ছে 18 বছর। তারা কিন্তু গ্রাম সভা সদস্য। এই গ্রাম সভা সদস্যরাই কিন্তু মিলে পঞ্চায়েতের যে 3 স্তরীয় স্ট্রাকচার আছে, সেখানে কিন্তু মেম্বারসদেরকে নির্বাচিত করে। এবং আমি যদি স্ট্রাকচারটা দেখি, মানে 3 স্তরীয় ব্যবস্থা দেখি, 3 স্তরীয় ব্যবস্থা কিন্তু হচ্ছে এরকম। প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের জেলা পরিষদ। এটা হচ্ছে টপ টায়ার বা জেলা স্তরে জেলা পরিষদ রয়েছে। পঞ্চায়েত সমিতি কিন্তু রয়েছে আমাদের ব্লক স্তরে, এবং গ্রাম পঞ্চায়েত কিন্তু রয়েছে আমাদের ভিলেজ স্তরে, মানে গ্রাম স্তরে। তো এই যে 3টে স্তর রয়েছে, এই 3টে স্তরের যারা মেম্বার্স, যারা সদস্য, তারা কিভাবে নির্বাচিত হয়? তারা কিন্তু সেই গ্রামের লোকেদের দ্বারা সরাসরি নির্বাচিত হয়, ডাইরেক্টলি ইলেক্টেড। তারা কিন্তু সরাসরি গ্রামের যারা সদস্য, গ্রামের যারা ভিলেজার্স, তাদের সাথে কিন্তু সরাসরি তাদেরকে নির্বাচিত করা হয়। এই 3টে স্তরে কিন্তু তাদেরকে নির্বাচিত করা হয়। ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? এটাকে আমরা বলি গ্রাম স্তর, এটাকে আমরা বলি ব্লক স্তর, এটাকে কিন্তু আমরা বলি জেলা স্তর। ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমার এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে যে এই যে চেয়ারপারসনস মানে যারা আর কি মানে কি বলবো, যারা আর কি পঞ্চায়েতের হেড, সেই পঞ্চায়েতের হেডদেরকে কিভাবে নির্বাচিত করা হচ্ছে? যারা পঞ্চায়েতের হেড, তারা কিভাবে নির্বাচিত হবে? তাহলে তারা নির্বাচিত হচ্ছে, এটা একটু ব্যাপারটা বুঝবে। তাহলে যারা জেলা স্তরে রয়েছে বা পঞ্চায়েত সমিতি স্তরে রয়েছে, তাদের যারা চেয়ারপারসন, তাদের যারা সভাপতি, তারা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্ট হচ্ছে। তার মানে সরাসরি গ্রামের লোকেদের দ্বারা কিন্তু নির্বাচিত হচ্ছেন। যারা এই জেলা পরিষদের বা পঞ্চায়েত সমিতির যারা মেম্বার্স, তারা কিন্তু এবার এই তাদের যে সভাপতি, তাদেরকে কিন্তু নির্বাচিত করছে। কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে চেয়ারপারসন হবে,
গ্রাম পঞ্চায়েতে যে সভাপতি হবে সে কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে কিভাবে নির্বাচিত হবে, মানে তার নির্বাচনটা কিভাবে হবে সেটা কিন্তু নির্ধারণ করবে সেই রাজ্যের আইনসভা। সেটা কিন্তু নির্ধারণ করবে সেই রাজ্যের আইনসভা, স্টেট লেজিসলেচার। খুব ভালো করে মাথায় রাখবে। এবং এবং যেই রাজ্যের জনসংখ্যা 20 লাখের থেকে কম, যেই রাজ্যের জনসংখ্যা 20 লাখের থেকে কম, সেই রাজ্য চাইলে পঞ্চায়েত সমিতিকে রাখতেও পারে, আবার তাদের রাজ্যে নাও রাখতে পারে। আর স্টেট হ্যাভিং এ পপুলেশন নট এক্সিডিং 20 লাখ মে নট কনস্টিটিউট পঞ্চায়েত অ্যাট দ্য ইন্টারমিডিয়েট লেভেল। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? চলে গেলাম নেক্সট, ডিসকোয়ালিফিকেশন, অযোগ্যতা। তাহলে যারা পঞ্চায়েতের মেম্বার তারা কিভাবে অযোগ্য হতে পারে? দেখো, দুটো ভাবে তারা কিন্তু অযোগ্য হতে পারে। সেই সময় রাজ্যের আইনসভার যদি কোনো অযোগ্যতার আইন থাকে এবং সেই আইনের আয়ত্তাতে যদি তারা পড়ে যায় তাহলে তারা অযোগ্য হতে পারে। এবং পরবর্তীকালে যদি রাজ্যের আইনসভা কোনো আইন তৈরি করে তাহলেও কিন্তু তারা অযোগ্য হতে পারে। আন্ডার এনি ল ফর দ্য টাইমিং ফোর্স for the purpose of elections to the legislature of the state concerned under any law made by the state legislature। ঠিক আছে, তার মানে সেই সময় যদি কোনো আইন থাকে বা সেই সময় নির্বাচনী প্রক্রিয়ার যদি রাজ্যের আইনসভার কোনো আইন থেকে থাকে বা পরবর্তীকালে যদি তারা কোনো আইন অ্যাড করে তার মাধ্যমে কিন্তু তারা ডিসকোয়ালিফাই হতে পারে, কারণ ডিসকোয়ালিফিকেশনের প্রসেসটা পুরোপুরি কিন্তু রাজ্যের আইনসভার উপরে ডিপেন্ড করছে। চলে আসছি নেক্সট আমরা, এটা একটু ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমাদের আর্টিকেল 243G। দেখো, আমি 243G টা একটু পরে আসছি, আমি আগে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই যে গ্রাম পঞ্চায়েত যখন 73rd অ্যামেন্ডমেন্ট একটা অ্যাড করা হয়েছে তখন সেটা সংবিধানের কোথায় কোথায় রয়েছে। তাহলে সংবিধানে রয়েছে এটা পার্ট 9 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 243 থেকে আর্টিকেল 243O। এর জন্য কিন্তু একটা আলাদা শিডিউলও সংবিধানে করা হয়েছে, 11 শিডিউল, যেখানে আর্টিকেল 243G তে পঞ্চায়েতকে কিন্তু কটা কাজ করতে বলা হয়েছে? 29টা কাজ করতে বলা হয়েছে। 29 ফাংশনাল আইটেম, 29 ফাংশনাল আইটেমস। আমি একটু 29 ফাংশনাল আইটেমস গুলো দেখাবো তোমাদের কিছু পরে। তো এই আর্টিকেলটা একটু কিন্তু ভালো করে, খুব ভালো করে মাথায় রাখবে। ওকে, তো কি কি কাজ করাতে বলা হয়েছে? দেখো, সবকটা কাজ তো আমাদের পক্ষে মনে রাখাও সম্ভব না, আমার পক্ষে লেখাও সম্ভব না। আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজগুলোকে এখানে তুলে ধরেছি। যেরকম দেখো, কৃষি কাজে বা ভূমি সংস্কারের কাজে বা আমাদের সেচ বা জল ব্যবস্থাপনার কাজে বা পশুপালনের কাজে, মৎস্য চাষের কাজে, ঠিক আছে, বা ফর এক্সাম্পল ফরেস্ট্রির কাজে, ফার্ম ফরেস্ট্রির কাজে বা ক্ষুদ্র দ্রব্যর কাজে এইগুলো কিন্তু ব্যবহার করা যায়। স্মল স্কেল ইন্ডাস্ট্রি, যে আমাদের যে কুটির শিল্প রয়েছে, গ্রামীণ শিল্প রয়েছে, তার ডেভেলপমেন্টের জন্য, ওয়েলফেয়ারের জন্য, খাদি, ভিলেজ, কটেজ ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এগুলো সব করা হয়েছে। নেক্সট ফিচার আমি চলে যাবো। নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলা হচ্ছে নির্বাচনের পদ্ধতি। আমি অলরেডি আগেই তোমাদেরকে বলে দিলাম যে 3টে স্তরেই যারা সদস্য তারা কিন্তু সরাসরি নির্বাচিত হচ্ছে। চেয়ারপারসন যারা যারা সভাপতি, তো মাথায় রাখবে এটা যে চেয়ারপারসন এই যে পঞ্চায়েত সমিতি স্তরে বা জেলা পরিষদের স্তরে তারা কিন্তু সরাসরি, তারা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্ট হচ্ছে, তারা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্ট হচ্ছে। কিন্তু মাথায় রাখবে যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য, যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য তাদের নির্বাচন কিভাবে হবে সেটা কিন্তু নির্ধারণ করবে সেই রাজ্যের আইনসভা, সেটা নির্ধারণ করবে সেই রাজ্যের আইনসভা। চলে আসছি আমরা। তাহলে দেখো, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের জনসংখ্যার ভিত্তিতে কিন্তু পঞ্চায়েতে রিজার্ভেশন থাকবে এবং মহিলাদের জন্যও কিন্তু 1/3 সিট পঞ্চায়েতি ব্যবস্থাতে কিন্তু রিজার্ভেশন থাকবে। মাথায় রাখবে এমন একটা রাজ্য যেখানে শিডিউল কাস্টের জন্য কিন্তু কোনো রিজার্ভেশন নেই, সেটা কি? সেটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। মাথায় রাখবে এটা কিন্তু একটা ব্যতিক্রম, সেখানে কিন্তু শিডিউল কাস্টের জন্য কোনো রিজার্ভেশন নেই। তার কারণ শিডিউল কাস্টের জনসংখ্যা কিন্তু খুবই কম, সেখানে টোটাল রিজার্ভেশন কিন্তু যারা ট্রাইবাল রয়েছে, আদিবাসী উপজাতিরা রয়েছে তাদের জন্য কিন্তু দেয়া হচ্ছে। এটা কিন্তু সংবিধানে বলা হয়েছে 83তম সংশোধনী আইনে।
নেক্সট আমি চলে আসছি কার্য পরিচালনা, তাহলে মেয়াদ হচ্ছে 5 বছর। মাথায় রাখবে 5 বছরের আগেও কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থা ডিসলভ হয়ে যেতে পারে। পঞ্চায়েতের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত? বয়স হচ্ছে 21 বছর। এবং অযোগ্যতা সম্পর্কের বিষয়গুলো নির্ধারণ করবে রাজ্যের আইনসভা। নেক্সট চলে আসছে আমি নির্বাচন ও বিচার বিভাগীয় সুরক্ষা। তাহলে পঞ্চায়েতের যে নির্বাচন সেটা কে সামলায়? মাথায় রাখবে সেটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সামলাচ্ছে, নির্বাচন কমিশন না। রাজ্য নির্বাচন কমিশন কিন্তু পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি নির্বাচনটা সামলাচ্ছে। আচ্ছা, আদালতের হস্তক্ষেপে কিন্তু বাধা রয়েছে। পঞ্চায়েতের যে নির্বাচনী পদ্ধতি, সেই নির্বাচনী পদ্ধতিতে কিন্তু ডাইরেক্টলি আদালত কিন্তু আসতে পারবে না, সেখানে কিন্তু গিয়ে অ্যাপিল করতে হবে। নেক্সট চলে আসছি আমরা আর্থিক সহায়তা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই পঞ্চায়েতের যে করার যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে পঞ্চায়েতকে আর্থিকভাবে স্বাধীন করা, আর্থিকভাবে তাদেরকে সাপোর্ট করা। তো তার জন্য মাথায় রাখবে কি করা হচ্ছে, 3 ভাবে কিন্তু পঞ্চায়েতকে সাপোর্ট করা হচ্ছে। প্রথম কথা, পঞ্চায়েত কিন্তু নিজে কিছু কিছু জিনিসে কর বসাতে পারে, কিছু কিছু জিনিসের ক্ষেত্রে তারা নিজেই কর আদায় করতে পারে, কালেক্ট করতে পারে, এবং করের টাকাটাকে কিন্তু তারা খরচা করতে পারে গ্রামের ডেভেলপমেন্টের জন্য। নেক্সট আমি চলে আসছি যে এই যে আচ্ছা আরেকটা কথা, সরি 3 নম্বর কথা যেটা আমি বলতে ভুলে গেলাম, 4 নম্বর কথা, সেটা হচ্ছে যে রাজ্য সরকার কিন্তু প্রতি বছর পঞ্চায়েতকে কিছু অনুদান দেয়, যেটাকে আমরা বলি গ্র্যান্ট ইন এড। মাথায় রাখবে এটা, কিছু অনুদান দেয়। সেই অনুদানটা কত পঞ্চায়েতকে দেয়া হবে, মানে কোন কোন পঞ্চায়েতকে দেয়া হবে, তার জন্য কিন্তু আবার রয়েছে রাজ্য অর্থ কমিশন, স্টেট ফিনান্স কমিশন। তারা কিন্তু রাজ্য সরকারকে নির্ধারণ করে দেয় যে কত টাকা কর কোন কোন জায়গায় দিতে হবে, কোন কোন বিষয়ে পঞ্চায়েত কর বসাবে, কোন কোন বিষয় রাজ্য সরকার কর বসাবে, এবং কত টাকা তারা রাজ্য সরকার অনুদান হিসেবে পঞ্চায়েতকে দেবে। নেক্সট কি বলা হচ্ছে দেখে নাও। কিছু কিছু জায়গায় পঞ্চায়েতি ব্যবস্থা কিন্তু লাগু করা যাবে না। কোথায় লাগু করা যাবে না? তাহলে নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরামের যেই ট্রাইবাল এরিয়াগুলো, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরামের যে আদিবাসী অঞ্চলগুলো, সেখানে লাগু করা যাবে না। মাথায় রাখবে খুব ভালো করে। আচ্ছা, তার পাশাপাশি কোথায় লাগু করা যাবে না? মণিপুরে লাগু করা যাবে না, কারণ মণিপুরে অলরেডি কিন্তু একটা লোকাল গভর্নমেন্ট রয়েছে। দার্জিলিং এ লাগু করা যাবে না, কারণ দার্জিলিং এর কিছু অঞ্চলে কিন্তু দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল রয়েছে। এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পঞ্চায়েতি ব্যবস্থা কেমন ভাবে লাগু হবে বা কি পরিবর্তন করা হবে পঞ্চায়েতের বৈশিষ্ট্যতে, সেটাকে নির্ধারণ করবে, সেটা কিন্তু নির্ধারণ করবে রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ করবে রাষ্ট্রপতি। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবং মাথায় রাখবে যে পঞ্চায়েতকে যে করগুলো দেয়া হচ্ছে এটা কিন্তু অডিটও করা হবে। হ্যাঁ, এটার কিন্তু অডিটিং করা হবে। আচ্ছা, অডিটিং কে করবে বা অডিটিং কেমন ভাবে করা হবে সেটাও কিন্তু নির্ধারণ করা হবে রাজ্যের আইনসভার দ্বারা, সেটাও কিন্তু নির্ধারণ করা হবে রাজ্যের আইনসভার দ্বারা। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই মোটামুটি তোমাদের পঞ্চায়েতের। আচ্ছা, আরেকটা কথা বলে দিই আমি, এই যে তোমরা দেখছো না কোন কোন রাজ্যে লাগু হবে, কোন কোন রাজ্যে লাগু হবে না, আরেকটা অ্যাক্ট তোমাদেরকে পড়তে হবে, পেসা অ্যাক্ট। হ্যাঁ, এই পেসা অ্যাক্ট হচ্ছে ট্রাইবাল এরিয়া নিয়ে কথাবার্তা বলে। আমি পরবর্তী ক্লাসে এইটা নিয়েও একটা ক্লাস আমি আনবো যে পেসা অ্যাক্টে কি কি করতে হবে, কি কি করতে হবে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। আমি 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে কম্পালসারি বৈশিষ্ট্যগুলো সেইগুলো আমি তোমাদেরকে বললাম, এবং তোমাদেরকে সাথে সাথে আমি এটাও বলে দিই যে আমাদের কিন্তু অলরেডি যে মেগা অফার রয়েছে, সেই মেগা অফার কিন্তু আমাদের অলরেডি কিন্তু লঞ্চ হয়ে গেছে। যারা যারা আমাদের অ্যাপ যে আছে আমাদের এডু নলেজ, সেখানে অ্যাপে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, ডাউনলোড করে তোমরা মহাপ্যাক কিনতে পারো। যদি তোমরা মহাপ্যাকটা কেনো তাহলে কিন্তু তোমরা এই যে ব্যাচগুলো দেখছো, এই যে প্রত্যেকটা ব্যাচ তোমরা এখানে দেখতে পাচ্ছ, WBCS ফাউন্ডেশন ব্যাচ প্রিলি প্লাস মেন্স, পিএসসি মিসলেনিয়াস 999 টাকায়, গ্রাম পঞ্চায়েত যেটা আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি গ্রাম পঞ্চায়েত 699 টাকায় কিন্তু এখন তোমরা পাচ্ছ। এবং এই পুরো তিনটে বা গত দেড় বছরে যত ব্যাচ আমাদের আসবে তোমরা একবারেই কিন্তু সব ব্যাচকে অ্যাক্সেস করতে পারবে 299 টাকায়। 299 টাকায় তোমরা অ্যাক্সেস করতে পারবে। আগের ভ্যালিডিটি 12 মাস ছিল, সেখান থেকে বাড়িয়ে আমরা ভ্যালিডিটি কিন্তু এখন 18 মাস করে দিয়েছি। ঠিক আছে, এবং যদি তোমাদের কোনো এনকোয়ারি বা তথ্য সম্পর্কে জানতে হয় তাহলে আমাদের কিন্তু একটা হেল্পলাইন নাম্বারও রয়েছে। আমি একটু হেল্পলাইন নাম্বারটাও তোমাদেরকে বলে দিচ্ছি, 1 মিনিট জাস্ট আমাকে দেবে। হ্যাঁ,
হেল্পলাইন নাম্বারটা একটু বলে দিচ্ছি, 6291011181। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। যদি কোনো রকম ব্যাক ডিটেলস এর ব্যাপারে তোমাদের জানতে হয়, তোমরা হেল্পলাইন নাম্বারে জেনে ফোন করবে। আমি পরবর্তীকালে পঞ্চায়েতের দ্বিতীয় ক্লাসে আমি কিন্তু বেঙ্গল পঞ্চায়েত নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।